আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী এবং ভিউয়ার্স সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের লেকচারে। আজকে আমরা করব হচ্ছে ডেফিনিট ইন্টিগ্রাল, নির্দিষ্ট যুগজ। ডেফিনিট ইন্টিগ্রালটা মূলত নির্দিষ্ট যুগজ যার মাধ্যমে আমরা কোনো সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। এই সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কিভাবে আমরা নির্ণয় করতে পারি, চলো আমরা সেটা একটু দেখে নিই। তাহলে এখানে দেখতে পাচ্ছ চিত্রের মাধ্যমে আমরা একটা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, তার মধ্যে একটা বক্ররেখা নিয়েছি। এই বক্ররেখাটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স, এই বক্ররেখাটা। তাহলে এই যে বক্ররেখাটা, এই বক্ররেখা দ্বারা আমি এখান থেকে এই বক্ররেখা থেকে নিচে একটা কি করলাম, নিচে একটা লম্ব টানলাম, এখানে আরেকটা লম্ব টানলাম। এটা আমরা সীমা দিলাম এক্স ইকুয়াল টু এ, অর্থাৎ এই বিন্দুটা এক্স ইকুয়াল টু মূল বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব এ, আর এখান থেকে এই বিন্দু দূরত্ব এটা হচ্ছে বি। তাহলে আমাদের এটাকে বলা হবে যে যদি আমরা একটা ইন্টিগ্রেশন চিহ্ন দিই, তাহলে আমাদের এই যে ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স, এই ফাংশনের আমরা কি করব, ইন্টিগ্রেশন করব। তাহলে সেটা বলতেছে যে কত সীমা থেকে কত পর্যন্ত, সীমাটা হচ্ছে এ থেকে বি পর্যন্ত, অর্থাৎ লোয়ার লিমিট এ আর আপার লিমিট কি বি। তাহলে আমাদের এই যে আপার লিমিট এবং লোয়ার লিমিট, তাহলে এইটুক দিলে মানে সীমা দিলে আমার এইটুক যে সীমাবদ্ধ ক্ষেত্র, এইটুকের ক্ষেত্রফল আমরা নির্ণয় করতে পারবো। এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে এই যে আমরা সীমাবদ্ধ ক্ষেত্রটা, এটাকে যদি আমরা খন্ডে খন্ডে বিভক্ত করে ছোট ছোট করে নিই, তাহলে আমাদের কি হবে, অঙ্কটা করতে সুবিধা হবে। সেই জন্য আমরা এখান থেকে একটু ছোট করে আমরা এটা লম্ব টানলাম, এটা এইচ দূরত্ব, হ্যাঁ এইচ দূরত্ব, এখান থেকে এ পর্যন্ত এইচ, এরকম ভাবে আরো এইচ, তারপরে আরো এইচ, আরো এইচ, এরকম এন সংখ্যক আমরা কি টানতে পারি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখন এই সবগুলো ক্ষেত্রের ক্ষেত্রফল যোগ করলেই আমরা হচ্ছে কি, আমরা এই টোটাল ক্ষেত্রে কি ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে এইটাকে আমরা যদি আমাদের কি বলে এন সংখ্যক খণ্ডায়িত করি, তাহলে আমাদের যদি প্রথম অংশটা বলি, প্রথম অংশটাকে আমরা এই যে ফাংশনটা, এই ফাংশনটার জন্য এফ অফ এ নিয়েছি, তাহলে আমাদের এস এন ধরলাম, এটা অর্থাৎ টোটালটার যোগফল। তাহলে আমরা কিভাবে, এইটা তো আমরা শর্টকাট মেথডে করলাম, কিন্তু এখন আমরা দেখাতে যাচ্ছি যে আমরা কিভাবে ম্যানুয়ালি করে আমরা এই জিনিসটাই বের করতে পারি। তাহলে এস এর নাম দিলাম এস এন, আর যেহেতু আমাদের এই ফাংশনটা এক্স ইকুয়াল টু এ বিন্দুতে ফাংশনটা হলো এফ অফ এ, এবং যেহেতু এটা ডিফারেন্সটা কত ধরছি এইচ, তাহলে প্রথম বিন্দুতে যেটা আছে সেটা হচ্ছে এফ এ ইন্টু এইচ। এরকম ভাবে যদি আমাদের দ্বিতীয়টা ফাংশন ধরি, তাহলে আমাদের কত ছিল এ বিন্দু, আর দ্বিতীয়টা কত বৃদ্ধি পেয়েছে, ক্ষুদ্র বৃদ্ধি এইচ বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত এইচ বৃদ্ধি পেয়েছে। তাহলে দ্বিতীয় ফাংশনটা হবে এ প্লাস এইচ, বাট আমাদের এটা কি থাকবে, উচ্চতাটা এইচি থাকবে। এরকম ভাবে যদি আমরা তৃতীয়টা যোগ করি, এফ অফ এ প্লাস টু এইচ, কিন্তু তোমার উচ্চতা কতই থাকবে, এইচি থাকবে, মানে বৃদ্ধি পেয়েছে কতটুকু। এরকম ভাবে যদি আমরা ডট 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 এন সংখ্যক নেই, কত সংখ্যক নেই, এন সংখ্যক, তাহলে আমাদের এফ অফ এ প্লাস এন মাইনাস ওয়ান এইচ, কারণ কি আমার এন সংখ্যক, তাহলে এর আগে একটা এন মাইনাস ওয়ান মানে একটা কমে যাবে, যেহেতু আমাদের এ দিয়ে শুরু হয়েছে, তার সাথে গুণ হবে এইচ। তাহলে এই সবগুলো যদি আমরা যোগ করি, যোগ করার পর আমাদের যেটা পাবো সেটাই হচ্ছে কি নির্ণয় কি ক্ষেত্রফল। তবে এই নিয়মে আমাদের বের করতে গেলে কিন্তু আমাদের অনেক সময় লাগবে। তাহলে আমরা এইটা কিভাবে সহজভাবে বের করতে পারি, সেটার জন্যই আমরা এই যেটা বললাম, যে এটা লয়ার লিমিট কত, কত থেকে সীমা শুরু হয়েছে এ থেকে, আর সর্বোচ্চ সীমা কত বি। তাহলে এক্স এর মান এ থেকে বি পর্যন্ত এফ অফ এক্স ফাংশনের কি ইন্টিগ্রেশন করে, তারপর এটা আপার লিমিট আর এটা হচ্ছে লয়ার লিমিট। নিচেরটাকে বলা কি নিম্ন সীমা আর উপরেরটাকে বলা হয় উচ্চ সীমা। নিচেরটাকে বলা হয় লয়ার লিমিট আর উপরেরটাকে বলা হয় আপার লিমিট। এই দুইটা মান যদি আমরা বসাই, তাহলে কি করতে পারবো, আমরা কি ইন্টিগ্রেশনের মান কি পেয়ে যাব। যেমন তুমি ধরো যে একটা প্রবলেম এ টু বি, আমি লয়ার লিমিট এ আপার লিমিট বি, এবং এটা কোন ফাংশনের জন্য সেটাকে আমি এনে বোঝা যাচ্ছে এক্স স্কোয়ার, কি এক্স স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার যদি আমরা দিই, অর্থাৎ এখান থেকে এক্স
এর যেহেতু ফাংশন, তার মানে লিমিটটাও কি এক্স এর লিমিট, এটা বুঝতে হবে। তাহলে এখন যদি আমি এক্স স্কয়ার ইন্টিগ্রেশন করি, তাহলে আমরা জানি এক্স কিউব বাই 3। এখন আমাদের ইন্টিগ্রেশন করতে হবে, অর্থাৎ আমরা আগের অঙ্কটাই করব, জাস্ট এখানে লিমিটটা বসাবো, আর কিছু না। আগের যে ইন্টিগ্রেশনটা করি সেটা করার পরে আমাদের লিমিট বসাতে হবে। যেমন আমাদের আগের ইন্টিগ্রেশন করলে এক্স কিউব বাই 3 আসবে। এখন আপার লিমিট কত, বি, আর লোয়ার লিমিট কত, এ। তবে মনে রাখতে হবে নির্দিষ্ট যুগজের ক্ষেত্রে কোনো ধ্রুবক হবে না। কেন ধ্রুবক হবে না আমরা 1 মিনিট দেখাচ্ছি তোমাদের। তাহলে এখান থেকে 1 3, এখানে বি এর মান বসালে এক্স এর মান বি কিউব, তারপর এ কিউব। এটাই হচ্ছে নির্ণেয় মান। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে কেন সি থাকবে না, সি কেন থাকবে না, সেটার জন্য আমরা একটা অঙ্ক দেখাচ্ছি, অর্থাৎ এটার ব্যাখ্যা দিচ্ছি। সেটা হচ্ছে এরকম, যদি তোমার থাকে যে মনে করো ইন্টিগ্রেশন অফ এফ অফ এক্স ডিএক্স, এফ অফ এক্স ডিএক্স, এই ইন্টিগ্রেশনের রেজাল্টটা মনে করো তোমার কত হবে, এফ অফ এক্স প্লাস, এটা ইন্টিগ্রেশনের রেজাল্ট কত হবে, এফ অফ এক্স প্লাস সি। এখন মনে করো এটা লিমিট দেওয়া থাকলো, কত দেওয়া থাকলো, যে লিমিট হলো লোয়ার লিমিট এ আর আপার লিমিট কত, বি। তাহলে যেহেতু আমাদের এটা লোয়ার লিমিট এ আর আপার লিমিট বি, তাহলে অবশ্যই তুমি এখানে কি বসাবা, লোয়ার লিমিট এবং আপার লিমিট। এখন তুমি যদি আপার লিমিট বসাও তাহলে উপরেরটা আগে বসাতে হয়, প্লাস সি, তো সি থাকবে। তারপর নিয়মটা হলো আপার লিমিট বসানোর পরে মাঝখানে মাইনাস দিতে হবে। কি দিতে হবে, মনে রাখতে হবে, মাঝখানে মাইনাস দিতে হবে। তাহলে এটাকে আমি একটা ফার্স্ট ব্র্যাকেট দিলাম, এটাকে আরেকটা ফার্স্ট ব্র্যাকেট দিলাম, ওকে। এখন লোয়ার লিমিট বসাও, লোয়ার লিমিট হচ্ছে এ প্লাস সি। তাহলে এখন এফ অফ বি প্লাস সি মাইনাস এফ অফ এ প্লাস মাইনাস সি কি হবে, মাইনাস, এই যে এই মাইনাস এবং প্লাসে মাইনাস। তাহলে দেখো সি সি কাটা যায়, তাহলে এফ অফ বি মাইনাস এফ অফ, এটাই কিন্তু আমাদের নির্দিষ্ট মান। এখন আমি সি দিয়ে রেখে গেছি। এখন যদি আমি নর্মালি ওই যে আগে যেটা করলাম, সেটা হচ্ছে তোমার কত আসছিল, আমরা বলছি এটার ইন্টিগ্রেশন হচ্ছে এফ অফ এক্স। তাহলে এফ অফ এক্স এর আপার লিমিট এবং লোয়ার লিমিট যদি আমরা বসিয়ে দিই, তাহলে এফ অফ বি মাইনাস এফ অফ, তাহলে দেখো এই রেজাল্ট আর এই রেজাল্ট কোনো তফাৎ নেই। এই জন্য আমরা নির্দিষ্ট যুগজের ক্ষেত্রে কোনো সি বসাবো না, এটা মনে রাখতে হবে। এখন এই যে আমরা ইন্টিগ্রেশনটা করব নির্দিষ্ট যুগজ, এই নির্দিষ্ট যুগজের ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আমাদের কিছু কি ধর্ম আছে। এই ধর্মগুলো আসলে আমরা যে ইন্টিগ্রেশন গুলো করেছি সবগুলো ইন্টিগ্রেশন এখন করা সম্ভব না। আমাদের এমন কিছু ইন্টিগ্রেশন, অর্থাৎ তোমরা সবই পারো, শুধু এখন তুমি আপার লিমিট এবং লোয়ার লিমিটটা কি করবো, বসিয়ে দিব, তাহলেই আমাদের কি অঙ্কগুলা প্রকৃত মান পাওয়া যাবে। তাহলে প্রপার্টিজ অফ ডেফিনিট ইন্টিগ্রাল, প্রপার্টিজ অফ ডেফিনিট ইন্টিগ্রালস। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা ধর্মগুলো দেখব। ধর্মাবলী, ধর্মাবলী কি, এক নম্বরে আমরা যেটা বলবো, যেটা আমরা কিছুক্ষণ আগেই বললাম, যে এ টু বি লোয়ার লিমিট এবং আপার লিমিট যদি দেওয়া থাকে এফ অফ এক্স ডিএক্স যদি থাকে, তাহলে এটা আমরা কি করব, যে এটা ইন্টিগ্রেশন হচ্ছে এফ অফ এক্স মনে করো, তাহলে এটা আপার লিমিট এবং লোয়ার লিমিট বসাবো। তাহলে আপার লিমিট বসানোর ফলে বসালাম, পরে মাঝখানে মাইনাস, তারপরে কি লোয়ার লিমিট, যেটা আমরা কিছুক্ষণ আগেই দেখিয়েছি। তারপর দুই নাম্বারটা হচ্ছে যদি আপার লিমিট এবং লোয়ার লিমিট সেম থাকে তখন ওই ইন্টিগ্রেশনের মান কি হবে, জিরো হবে, কারণ এফ অফ এ মাইনাস জিরো, তাহলে জিরো, এটা আর করার দরকার নাই, এটা মনে রাখতে হবে। তারপরে হচ্ছে যদি আমাদের আপার লিমিট মনে করো বি আর লোয়ার লিমিট এ, এফ অফ এক্স, এই ফাংশনটা দেওয়া থাকে। এখন আমি কোনো কারণে যদি আমার লিমিটটা চেঞ্জ করি, লোয়ার লিমিট আপার হয়ে যায় আর আপার লিমিট কি হয়ে যায়, লোয়ার হয়ে যায়, তাহলে তার সামনে একটা কি আসবে, মাইনাস আসবে। কি আসবে, মাইনাস আসবে।
কিভাবে আসবে একটু খেয়াল করো। যেমন আমরা এখানে এই প্রবলেমটা করেছি, তাই না, বা একটা বুঝিয়েছি। এখানে আপার লিমিট কত ছিল বি, আর লোয়ার লিমিট কত ছিল এ। এখন আমার আনসার কত আসছে এটা। এখন কোনো কারণে আমি আপার লিমিট দিলাম এ আর লোয়ার লিমিট দিলাম বি, তাহলে কি আসবে দেখো তো, এফ অফ এ মাইনাস এফ অফ বি। তাহলে এটার সাথে মিলাতে হলে আমার এখান থেকে মাইনাস কমন নাও, এফ অফ বি মাইনাস এফ অফ বি। তাহলে দেখো তো আমাদের যেই প্রবলেমটা বলেছিলাম সেই প্রবলেমটা আসছে কিনা, এটা আর এটা একই জিনিস, শুধু একটা মাইনাস। তাহলে আমাদের মনে রাখতে হবে যে আপার লিমিটকে যদি আমরা লোয়ার লিমিট করি এবং লোয়ার লিমিটকে যদি আপার লিমিট করি তাহলে তার সামনে একটা কি আসবে, মাইনাস আসবে। আচ্ছা, পরে আমাদের আরেকটা প্রবলেম হচ্ছে, মানে ধর্ম হচ্ছে এ টু বি এফ অফ এক্স ডিএক্স। এ থেকে সি পর্যন্ত আমরা একটা ফাংশনের ইন্টিগ্রেশন করব, আবার সি থেকে বি পর্যন্ত একটা ইন্টিগ্রেশন করব ওই ফাংশনটার, এবং লাস্টে আমাদের কি করব, এ থেকে সি, সি থেকে বি। অর্থাৎ আমি এর মাঝখানে, এটা কখন সম্ভব, যখন এ এবং বি এর মাঝখানে সি থাকবে, একটা বিন্দু থাকবে, তখন আমরা এটা এই কাজটা করতে পারবো, তখন এই ধর্মটা ব্যবহার করতে পারবো। অর্থাৎ এ টু বি আছে, তখন আমরা সি নিয়ে আসলাম, তখন সি এর মাধ্যমে তখন আমরা এটা এ টু সি এবং সি টু বি এই কাজটা আমরা করতে পারবো। লাস্ট 5 নাম্বার ধর্ম যেটা, 0 টু এ এফ অফ এক্স ডিএক্স, এটা কি, আমার 0 থেকে এ পর্যন্ত লিমিট নিয়েছি, এখানেও 0 থেকে এ পর্যন্তই নিব। আমাদের কি ফাংশনটা কি, এফ অফ এক্স ডিএক্স। তাহলে এটার পরিবর্তে আমরা এ মাইনাস এক্স বসাতে পারবো, এক্স এর পরিবর্তে কি বসাতে পারবো, এ মাইনাস এক্স। রেজাল্ট কি হবে, একই, রেজাল্ট একই হবে। তাহলে আমরা এটা কিভাবে করতে পারি সেটা আমাদের একটু দেখার বিষয়। এই 5 নাম্বারটা শুধু আমরা একটু প্রমাণটা দেখাচ্ছি। তাহলে মনে করো আমাদের এটা ইন্টিগ্রেশন আমরা রাইট হ্যান্ড সাইড থেকে করি, 0 টু এ এফ অফ এ মাইনাস এক্স ডিএক্স, এই তো আমাদের প্রবলেম। তাহলে আমরা ধরে নিই যে এ মাইনাস এক্স এটাকে সমান জেড ধরি। তাহলে আমরা ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আমরা কি জানি, এক্স এর ইন্টিগ্রেশন ডিএক্স, আর এটা হচ্ছে ডিজেড। তাহলে আমাদের dx ইকুয়াল টু মাইনাস ডিজেড, আমরা এটা করেছি। এবং এখানে নির্দিষ্ট যুগজের ক্ষেত্রে আরেকটা বিষয় আমাদের মনে রাখতে হবে, যে আপার লিমিট এবং লোয়ার লিমিট যে আছে সেটা কি করতে হবে, আমাদের পরিবর্তন করতে হবে। কি পরিবর্তন, কারণ এটা ছিল এক্স এর ফাংশন, এখন চলে আসছে জেড এর ফাংশন। তাহলে ছিল এক্স এর ফাংশন, চলে গেছে জেড এর ফাংশন। এক্স এর ক্ষেত্রে লিমিট কত ছিল, লোয়ার লিমিট 0, আর আপার লিমিট কত ছিল এ। এখন দেখো এখানে যদি আমরা এক্স এর কোথায়, এই জায়গায় আমরা বসাবো এক্স এর মান 0, যদি 0 বসাই তাহলে জেড এর মান কিন্তু এ আসতেছে, জেড এর মান কত আসতেছে এ। আর যদি এক্স এর মান এ বসাই তাহলে এ মাইনাস এ মানে কত 0 আসতেছে, এ মাইনাস এ কত 0। তাহলে এখন তুমি এখানে মানগুলো বসো, এ এর মান আপার লিমিট এ ছিল, এখন হয়ে গেছে 0, লোয়ার লিমিট ছিল 0 হয়ে গেছে এ, মানে উল্টে গেছে। এফ অফ এ মাইনাস এক্স এটাকে ধরেছো জেড, আর কি ডিজেড সাথে একটা কি হবে, মাইনাস হবে। আচ্ছা মাইনাসটা আমি এখানে দিলাম, কি হবে মাইনাস। ওকে, তাহলে এই যে এফ অফ এক্স ডিএক্স দিলাম, এখন মাইনাসটাকে যদি আমরা উঠাইতে চাই তাহলে আমরা কি বলেছিলাম, লোয়ার লিমিট আপার লিমিট হয়ে যাবে, আপার লিমিট লোয়ার লিমিট হয়ে যাবে। তাহলে এফ অফ জেড ডিজেড, এফ অফ জেড ডিজেড। তাহলে দেখো আমাদের এটা থেকে কি আমরা এটা আনতে পারছি কিনা, অর্থাৎ আমরা বলতে চাচ্ছি যে এই এফ অফ, সুতরাং 0 টু এ এফ অফ এ মাইনাস এক্স ডিএক্স, তার মানে এরকম যদি থাকে তাহলে আমরা এটা লিখতে পারবো 0 টু এ এফ অফ এ মাইনাস এক্স সমান এফ অফ জেড, এফ অফ জেড। তাহলে এরকম ভাবে আমরা কি করতে পারবো, দুইটা ম্যাট্রিক্সকে সমান আকারে লিখতে পারবো। এবং লাস্ট আরেকটা ধর্ম দিয়ে আমরা অঙ্কে চলে যাব, সেটা হচ্ছে যদি আমাদের একটা মাইনাস এ টু এ এফ অফ এক্স ডিএক্স এরকম আকারে থাকে,
তাহলে আমাদের এরকম লিখতে হবে 0 to a f of x কি f of x plus f of minus x dx। একেরটার মধ্যে প্রমাণ করে দেখাইতে পারবো, কিন্তু আমরা এটা প্রমাণে যেতে যাচ্ছি না। তাহলে অর্থাৎ f of x এবং f of minus x দুটা বিপরীত ধর্মী যদি হয়, তাহলে আমরা কি করতে পারবো 0 to a এর ক্ষেত্রে অর্থাৎ মাইনাস a থেকে a পর্যন্ত না লিখে আমরা 0 to a লিখে একটা প্লাস আর একটা কি করতে পারবো মাইনাস। তবে আমাদের এখানে খেয়াল করতে হবে এটার থেকে আমরা একটা অনুসিদ্ধান্ত আসতে পারি, অর্থাৎ এটা খুবই খুবই একটা গুরুত্বপূর্ণ অনুসিদ্ধান্তটা, সেটা হচ্ছে মাইনাস এ এ এফ অফ এক্স ডিএক্স যদি এরকম হয়, তাহলে এটা সমান আমরা দুইটা মান লিখতে পারবো। একটা হচ্ছে 0 to a কি 0 to a যে 0 to a f of x dx। কখন আমরা লিখতে পারবো যখন f of minus x সমান সমান f of x, অর্থাৎ এটা প্রমাণের ক্ষেত্রে আসে আর কি। f of x এবং f of minus x সমান হয়। কখন f of x এবং minus x সমান হয়, অর্থাৎ তুমি x স্কয়ার লিখলা, এটা যদি x এর মান x নাও তাহলে x স্কয়ারে আসবে, আবার x এর মান যদি মাইনাস x নাও তাহলেও কি আসবে x স্কয়ারে আসবে। তার মানে এটা কি জোড় ফাংশন, পাওয়ার কত জোড়, যদি জোড় হয় তখন এটা আমরা কি লিখতে দেব 0 to a f of x, এটার সামনে একটা 2 দিয়ে দেব, কি দিয়ে দেব 2 দিয়ে দেব, অর্থাৎ মাইনাস a থেকে a পর্যন্ত না লিখে 2 into 0 to a দিয়ে দেব বাস। কখন যখন f of x সমান f of minus x, অর্থাৎ এটাকে বলা হয় যুগ্ম ফাংশন। কি বলা হয় যুগ্ম ফাংশন, যুগ্ম ফাংশন। আবার এটা যদি তোমার f of x এবং এই f of minus x সমান না হয়, তখন এটা হয়ে যাবে 0, এটার মানটা কত হবে 0। কখন যখন f of minus x সমান সমান minus f of x, তখন এটা কি হয়ে যাবে 0 হয়ে যাবে, কারণ এখানে একটা প্লাস মানে দুইটা ভিন্ন হলে একটা প্লাস হবে আর একটা মাইনাস হবে, তাহলে কাটাকাটি যাবে। তাহলে এটা হলো অযুগ্ম ফাংশন, অযুগ্ম ফাংশনের ক্ষেত্রে এটা কি হবে 0 হবে। খুবই গুরুত্বপূর্ণ, এটা আমরা অঙ্কের ক্ষেত্রে প্রয়োগ করব। তাহলে ঠিক আছে, চলো আমরা এখন অঙ্কে চলে যাই। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য আমরা একটা প্রবলেম লিখেছি 0 to pi by 3 dx by 1 minus sin x, 1 minus sin x। এই যে 1 minus sin x, এখন এটাকে আমরা কিভাবে ইন্টিগ্রেশন করব, এর আগেও কিন্তু এটা করেছি আমরা, করেছি কি নিচে যদি এরকম 1 minus sin x, এটাকে তো আর ত্রিকোণমিতিক সূত্র অ্যাপ্লাই করতে পারি না, যেহেতু ত্রিকোণমিতিক সূত্র অ্যাপ্লাই করতে পারি না সেই জন্য আমরা এটার বিপরীতটা দ্বারা লব ও হরকে গুণ করব। যদি আমরা গুণ করি তাহলে এখানে আছে 0 to pi by 3, ওকে, তাহলে 1 plus sin x by 1 minus sin x অলরেডি ছিল, এখন নতুন আসছে 1 plus sin x, তার সাথে কি হবে dx। ওকে, তাহলে আমাদের নিচে কি করতে পারি, নিচে আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন অফ 0 to pi by 3 1 plus sin x by 1 minus sin square x। তাহলে দেখো উপরে হচ্ছে 0 to pi by, লিমিট হচ্ছে 0 to pi by 3, 1 minus sin square মানে কি cos square, তাহলে আমরা cos square x dx লিখতে পারি। লব যদি যোগ বা বিয়োগ আকারে থাকে তখন আমরা কি করতে পারি আলাদা আলাদা দুইটা ভগ্নাংশ আকারে লিখতে পারি। তাহলে পাই বাই 3, 0 to pi by 3 1 by cos square x plus sin x by cos square x। আমরা কি করলাম দুইটাকে
আলাদা আলাদা লিখে দিলাম। এখন এই যে আলাদা আলাদা লিখে দিলাম 0 to pi by 3 1 by cos স্কয়ার মানে sec স্কয়ার x। এখানে আমরা sin by cos 1 by cos, তাহলে 1 by cos যদি আমরা আগে লিখি 1 by cos আর হচ্ছে কি sin by cos, তাহলে 1 by cos মানে হচ্ছে sec x আর sin by cos মানে হচ্ছে tan x। তাহলে দেখো একটা ফরম্যাটে চলে আসছে। এখন sec স্কয়ার x এর ইন্টিগ্রেশন আমরা জানি, sec স্কয়ার x এর ইন্টিগ্রেশন কি tan x প্লাস sec x tan x এর ইন্টিগ্রেশন কি sec x sec x। তাহলে এখন ইন্টিগ্রেশন করা শেষ, আমাদের থার্ড ব্র্যাকেট দিয়ে আপার লিমিট লোয়ার লিমিট বসালাম। এখন আপার লিমিট যদি আমরা বসাই 10 pi by 3 প্লাস sec pi by 3, আপার লিমিট বসানো শেষ, ব্র্যাকেট ক্লোজ, মাইনাস দিয়ে এখন আবার লোয়ার লিমিট বসাতে হবে 10 0 প্লাস sec 0। তাহলে দেখো আমাদের 10 pi by 3 মানে 60 ডিগ্রি মান কত, tan 60 ডিগ্রি মান হচ্ছে √3, sec 60 ডিগ্রি মান কত, cos 60 হলো হাফ, sec 60 হলো 2, মাইনাস tan 0 মান 0 আর sec 0 cos 0 মান 1, cos 0 মান 1, তাহলে 1 কে যদি আমরা উল্টাই তাহলে কিন্তু 1 ই থাকে, তাহলে এখানে প্লাস 1। তাহলে ফাইনালি আমার থাকলো √3 প্লাস 2 মাইনাস 1, তার মানে এটা আনসার হচ্ছে √3 প্লাস 1। এই হচ্ছে আমাদের নির্ণয় যুগজ। তার মানে এইরকম ভাবে আমাদের এই অঙ্কগুলা কিন্তু আমরা এর আগেও করেছি। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের আগের অঙ্কগুলাই জাস্ট করে তারপরে আমাদের কি করতে হবে, এই আপার লিমিট এবং লোয়ার লিমিট বসিয়ে দিতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এরকম আরেকটা প্রবলেম তোমরা নিজেরা করবে, সেটা হলো এরকম যে ইন্টিগ্রেশন অফ, এটা হলো 0 to pi by 4, তারপর হচ্ছে dx by 1 plus sin x, 1 plus sin x। সেক্ষেত্রে বন্ধুরা আমি কিন্তু বলেছি যে কি যদি sin x বা 1 plus sin x বা 1 minus sin x হয় তাহলে তার বিপরীতটা দ্বারা লব হরকে কি করতে হবে, গুণ করতে হবে। গুণ করে তারপরে আমাদের কি বাকি কাজটা করতে হবে। এই ধরনের অঙ্ক কিন্তু আমরা সচরাচর এর আগেও কি করেছি। এখন প্রশ্ন হচ্ছে যদি আমাদের cos x দেওয়া থাকে তখনও কি আমরা এরকম করব না। সেক্ষেত্রে বন্ধুরা আমরা একটা দেখি 0 to pi by 2 আর উপরে আছে dx, নিচে হচ্ছে 1 plus cos x। 1 plus cos x সূত্র আছে কিন্তু 1 minus sin x 1 plus sin x এর সূত্র ছিল না, এই জন্য আমাদের লব ও হরকে গুণ করতে হয়েছে। তাহলে 1 plus cos x এর সূত্র কি 2 cos square x, নিশ্চয়ই তোমাদের মনে আছে 1 plus cos 2a সমান সমান 2 cos square, এই সূত্রের কথা মনে আছে তোমাদের? আচ্ছা, তাহলে এখন দেখো এই যে 1 এখানে মনে মনে কি আছে 1, 1/2 কে আমি বাহিরে নিয়ে গেলাম, ইন্টিগ্রেশন 0 to pi by 2 1 by cos square মানে কি sec square x dx। তাহলে এটা যদি sec square x dx হয় তাহলে তুমি বলো sec square এর ইন্টিগ্রেশন কি হতে পারে, sec square x এর ইন্টিগ্রেশন এখানে একটা আমাদের যেহেতু এটা 2x নাই তাহলে আমাদের এখানে একটা কি একটু কাজ করে নিতে হবে। কাজটা কি, কাজটা হচ্ছে cos 2 into x by 2 এরকম চিন্তা করতে হবে। তাহলে এখানে হবে x by 2, এখানেও কি x by 2, তাহলে আমাদের এখানে আসবে 10x by 2, sec square integration 10x। এখন আপার লিমিট pi by 2, লোয়ার লিমিট 0, তাহলে হাফ 10
যদি π/2 বসে x এর মান, তার মানে π/4 মাইনাস লোয়ার লিমিট বসালে এটা। তাহলে এখন দেখো আমাদের 10π/4 মানে 1, 10π/4 এর মান কত? 1, আর ওটার মান 0। তাহলে আমাদের আনসার হচ্ছে। আমি এই পাশাপাশি এই দুইটা দেখানোর কারণ হলো, একটাকে সূত্রের মাধ্যমে অ্যাপ্লাই করা যায়, বাট আরেকটাকে কি করা যায় না, সূত্রের মাধ্যমে অ্যাপ্লাই করা যায় না। যেহেতু সূত্রের মধ্যে অ্যাপ্লাই করা যায় না, তাহলে তার লব ও হরকে কি করতে হবে, গুণ করতে হবে। আচ্ছা, এখন আমরা 3 নাম্বার আরেকটা প্রবলেম আমি দেখাচ্ছি, যেটা অনেকবার আসছিল এবং একই রকম মনে হতে পারে কিন্তু ভগ্নাংশ ছাড়া, যেমন cos স্কয়ার x dx। আসলে আমরা এই ধরনের ইন্টিগ্রেশন করেছি, অনেকবার করেছি, ঠিক আছে। এখন এইগুলো আসলে দেখানো ঠিক না, তারপরে আমি দুই একটা দেখাচ্ছি। cos স্কয়ার থাকলে আমাদের cos স্কয়ার sin স্কয়ার থাকলে আমি বলছি হাফ দ্বারা গুণ করে 2 দিতে হবে। নিশ্চয়ই তোমাদের মনে আছে, শুধু লিমিটটা দেওয়া ছিল না। তাহলে 2 cos স্কয়ার থিটা মানে 1 প্লাস cos 2 থিটা, 1 প্লাস cos 2 থিটা। দেখো তো কোথায় লিখেছি, এই যে আমাদের সূত্র লিখেছি 1 প্লাস cos 2 2 cos স্কয়ার। তাহলে 2 cos স্কয়ার থাকলে 1 প্লাস cos 2। তাহলে এখন আমি যদি এখানে 1 এর ইন্টিগ্রেশন করি x এর সাপেক্ষে, তাহলে x cos x এর ইন্টিগ্রেশন করলে sin 2x, আর যেহেতু 2x তাহলে 2 ভাগ হবে, উপরে আপার লিমিট π/2 0। তাহলে কি হবে, হাফ, এখানে হবে π/2 প্লাস এখানে হবে হাফ, সাইন এখানে বসালে হবে শুধু পাই। তাহলে আপার লিমিট বসানো শেষ, লোয়ার লিমিট যদি বসাই তাহলে 0, হাফ সাইন 0, লোয়ার লিমিটও বসানো শেষ। তাহলে এখন যদি আমি এই হাফ দ্বারা গুণ করে দিই, তাহলে হাফ আর এই হাফ মানে 4 হবে, সাইন পাই মানে 180 ডিগ্রি মান 0, মাইনাস 0 মাইনাস 0 সবই 0 হবে। তার মানে ফাইনালি মান হলো π/4। আর এটাই হচ্ছে আমাদের নির্ণয় কি, যুগজ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখলে যে আমাদের কিভাবে সহজ মানে যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা এইভাবে করতে পারি। এখন তোমাদের ওই সময় হয়তো কিউবের অঙ্কটা আমরা করিয়েছি কিনা সেটা খেয়াল না। এখন আমি আবার কিউবের একটা প্রবলেম দেখাচ্ছি, 0 to π/2 cos cube x dx, cos cube x dx। তাহলে cos কিউব থাকলে আমরা বলেছিলাম 1/4 দিয়ে তারপরে গুণ করতে হবে, নিয়ম কিন্তু আগেরটা। এবং আরেকটা মজার বিষয় হলো, তোমরা যদি এই অধ্যায়ে যে অঙ্কগুলা দেওয়া আছে এইগুলা যদি ভালো করে করো, তাহলে এতদিন যা করে আসছো ইন্টিগ্রেশন, ইনডিফিনিট ইন্টিগ্রাল, এগুলো সব এখন মনে হবে এবং রিভিউ হয়ে যাবে। তাহলে 4 cos কিউব, এটার একটা সূত্র আছে, সূত্রটা হলো এরকম, 4 cos কিউব থাকলে আমাদের মনে রাখতে হবে মানে 3 পরে হবে, অর্থাৎ আমি একটু এখানে লিখছি 4 cos কিউব a সমান সমান cos 3a মাইনাস 3 cos a মাইনাস 3 cos a। তাহলে এটা ছিল আমাদের ফর্মুলা। তাহলে এখন তুমি দেখো এখানে আমরা এটা লিখতে পারি, কি লিখতে পারি, cos 3a মানে a বলতে আমাদের x মাইনাস 3 cos x। দেখো আমাদের এটা করার ফলে কি কিউব টিউব সব চলে গেছে এবং এটা সরল অঙ্ক হয়ে গেছে, মানে সহজ হয়ে গেছে। তাহলে 1/4 cos কে ইন্টিগ্রেশন করলে sin 3x, sin 3x বাই কি হবে 3, এবং 3 থাকবে, cos এর ইন্টিগ্রেশন হচ্ছে কি sin x, আপার লিমিট π/2, লোয়ার লিমিট কত 0। তাহলে দেখো 1/4 1/3 থাকলো, আপার লিমিট যদি আমরা বসাই sin 3 ইন্টু π/2 মাইনাস 3 sin π/2, এটা হচ্ছে আপার লিমিট হলো, মাইনাস দিয়া লোয়ার লিমিট বসাই
1/3 এক্স এর মান যদি বসাও তাহলে 0ই আসবে, আর এমনিতেও 0ই আসবে। তাহলে দেখো তো 1/4 1/3 3π/2, আসলে 3π/2 এটার মান কত? -1। কত আসবে? 3π/2 এটা হবে -1। আর sin 90 270 এর মান 0, সরি 270 এর মান কত? 0। তাহলে আমাদের এখানে আসবে 0 মাইনাস, যদি আমরা এটাকে বলি -3 × 0। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এখানে একটা ভুল হয়েছিল, সেটা হচ্ছে আমাদের আসলে cos 3a, এটা সূত্রটা ছিল মাইনাস, আমাদের এখানে কি হবে? এটা হবে প্লাস। তাহলে এটা প্লাস হলে আমি এখানে প্লাস প্লাস প্লাস, এখানেও প্লাস হবে, এখানেও প্লাস হবে, এখানে প্লাস হবে। ওকে, তাহলে আমাদের এখন দেখো আমাদের ফাইনালি কি আসছে, সেটা হচ্ছে 1/4। তাহলে এখানে হচ্ছে -1/3 +3, আর ওটা তো 0, তাহলে ওটা লেখার দরকার নেই, কারণ সাইন 270 3π/2, এটার মান -1, 90 এর মান 1, এই জন্য এভাবে হয়েছে। তাহলে আমাদের এখানে ফাইনালি বলতে পারি 3 3 9, 9 থেকে 1 চলে গেলে 8। তাহলে 1/4 × 8/3 কাটাকাটি করলে 2, তাহলে 2/3 এটাই হচ্ছে আমাদের নির্ণয় মান। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম কিভাবে নির্দিষ্ট যুগজের মানগুলো বের করা যায়। তাহলে আমরা শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভালো থাকো, দেখা হবে পরবর্তী লেকচারে। আল্লাহ হাফেজ।